যুক্তরাষ্ট্রের মার্কিন নীতির প্রতিবাদ জানিয়ে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস পদত্যাগ করছেন। এই খবরটা প্রকাশ করেছে জার্মান থেকে প্রকাশিত আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য মিরর এশিয়া। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত অবশ্য এই খবর সম্পর্কে একটা প্রতিক্রিয়া জানিয়েছে, তবে সেখানে পিটার হাসের পদত্যাগের বিষয়টি উড়িয়ে দেয়নি। মিরর এশিয়ার ওই খবরে বলা হয়েছে, মূলত দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুয়ের যে ধীরে চলো নীতি, এটার প্রতিবাদ জানিয়েই তিনি পদত্যাগ করছেন। বাংলাদেশে পররাষ্ট্রনীতি, মানবাধিকার, গণতন্ত্র, ভোটের অধিকার, এইসব বিষয়ে যুক্তরাষ্ট্র আন্তরিক হলেও এসব ব্যাপারে কেন জানি ডোনাল্ড লু অনেকটা ধীরে চলো নীতি অবলম্বন করেছেন। এইটার প্রতিবাদ জানিয়েছেন পিটার হাস। আর ডোনাল্ড লুয়ের এই যে কর্মকাণ্ডগুলো, এটা মূলত ভারত এবং বর্তমান ক্ষমতাসীন সরকার এদের একটা যথেষ্ট সুযোগ করে দিয়েছে এবং সময় এই কালক্ষেপণের কারণে তারা একটা শক্ত অবস্থান নিয়েছে। এই বিষয়গুলো পিটার হাস ভালো চোখে দেখেন নাই। আর বিশেষ করে ডোনাল্ড লু মূলত যখন দেখা গেছে ভারত একটা শক্ত অবস্থান নিয়েছে বাংলাদেশের নির্বাচনের ব্যাপারে, তখন এই ডোনাল্ড লু নিজেই কিছুটা পিছু হটেছেন এবং পিটার হাসকেও ধীরে চলো একটা নীতির মধ্যে রেখে দিয়েছেন, যে কারণে পিটার হাস এখান থেকে অনেক দূরেই চলে গিয়েছিল সেই নির্বাচনের আগে। তো পিটার হাস কিন্তু বাংলাদেশের জনগণের মনে এক ধরনের বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন। তিনি 2021 সালের সেই 19 ডিসেম্বর যখন ঢাকায় নিযুক্ত হয়ে আসেন, তখন এখানে বেশ কিছু অনিয়ম তার চোখে পড়ে। এর মধ্যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, খুন, মানবাধিকার লঙ্ঘনের বিষয় তার চোখে পড়ে এবং তিনি এইটার বিরুদ্ধে বেশ অনেক জায়গায় কথাও বলছেন। আর এই গুম খুনের শিকার যে সমস্ত পরিবার ছিল তাদের সমন্বয়ে যে মায়ের ডাক একটা সংগঠন করা হয়েছিল, সেই সংগঠনের অনেক কর্মসূচিতে তিনি গিয়েছেন এবং এই কর্মসূচিতে যাওয়ার কারণে আওয়ামী লীগের ক্যাডার বাহিনীর হাতেও তিনি নিগৃহীত হয়েছেন, হামলার শিকার হয়েছেন। আবার এমনও হয়েছে যে আওয়ামী লীগের অনেক রিমোট এরিয়ার অনেক নেতার হুমকির সম্মুখীন হয়েছেন। এগুলো তিনি এড়িয়ে চলেছেন। তবে এই ব্যাপারে তেমন কোনো সাড়া তিনি ডোনাল্ড লুয়ের কাছ থেকে পান নাই। যে প্রতিক্রিয়াটা পাওয়ার কথা ছিল সেগুলো পান নাই, এতে একটু তিনি মনক্ষুণ্ণ ছিলেন। কিন্তু তিনি তার জায়গা থেকে সরে আসেন নাই। তিনি চেয়েছেন বাংলাদেশে একটা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হোক এবং এর ব্যাপারে দেখা গেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্টও বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে যেমন র্যাবের বিরুদ্ধে স্যাংশন দেওয়া হয়েছে, র্যাবের 7 জন কর্মকর্তার বিরুদ্ধে স্যাংশন দেওয়া হয়েছে। তারপরে 2023 সালের মাঝামাঝি সময়ে ভিসা নীতি আরোপ করা হয়েছে। যারা একটা নির্বাচন, গণতান্ত্রিক নির্বাচনে বাধা দেবে তাদের বিরুদ্ধে ভিসা নীতি আরোপ করা হবে। তো এই বিষয়গুলো ছিল মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস যে কাজগুলো করে যাচ্ছিলেন, দৌড়ঝাঁপ করছিলেন যে বাংলাদেশের জনগণ যাতে একটা অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পারে, এইরকম একটা পরিবেশ সৃষ্টি করার জন্য তিনি তার দৌড়ঝাঁপগুলো চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু দেখা গেল যে একটা পর্যায়ে এসে তাকে থমকে দাঁড়াতে হলো। বিএনপি একটা বড় রাজনৈতিক দল। এই রাজনৈতিক দল গত 2022 সালের সেই জুলাই মাস থেকে যখন আন্দোলন সংগ্রাম শুরু করেছে, জেলা শহর, বিভাগীয় শহর, তারপরে ঢাকা রাজধানীতে বহু বড় বড় সমাবেশ করেছে এবং এই সমাবেশ করার মধ্য দিয়ে জনগণের এক ধরনের প্রাণ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তাদের কাছে মনে হয়েছে যে তারাও এখন ভোট দিতে পারবে, তাদের মধ্যে একটা বদ্ধমূল ধারণা সৃষ্টি হয়ে গেছিল। কিন্তু 2023 সালের 28 অক্টোবর ঢাকায় যখন একটা বড় ধরনের মহাসমাবেশ হলো, এই সমাবেশে গ্রাম থেকে মানুষ চলে আসছে যে এবার অন্তত একটা চূড়ান্ত খেলা হবে যেখানে এই সরকার একটা তত্ত্বাবধায়ক সরকার দিতে বাধ্য হবে এবং সেখানে তারা একটা সুষ্ঠুভাবে ভোটে অংশগ্রহণ করতে পারবে। জনগণের এই আকাঙ্ক্ষাটা ছিল। সেই আকাঙ্ক্ষা থেকেই তারা 28 অক্টোবর ঢাকায় সমবেত হয়েছিল। কিন্তু দেখা গেল সেই সমাবেশ মাত্র 30 থেকে 35 মিনিটের মধ্যে পুলিশ দিয়ে সেটা ভণ্ডুল করে দেওয়া হলো।
কিন্তু ভুন্ডুল করে দেওয়ার পরে বিএনপি আর পরবর্তী কোনো কর্মসূচি নিতে পারে নাই। বিএনপি একটি এমন একটা দল, যে দল ইতিমধ্যে ক্ষমতায় ছিল এবং পরবর্তীতেও তারা ক্ষমতায় আসতে চায়। এরকম একটি দল 28 অক্টোবরের পরে তারা অনেকটা ছিন্ন ভিন্ন হয়ে গেল। তাদের কোনো পরবর্তী কর্মসূচি যে থাকবে এরকম কোনো কিছু নেই। ভোটে যাবে কি যাবে না এরকম ধরনেরও কোনো আর কর্মসূচি, কিংবা ভোটে না গেলেও তাদের এই ভোট বর্জনের কর্মসূচিকে কতভাবে এগিয়ে নেওয়া যায় সেই বিষয়গুলো কিন্তু তাদের না থাকার কারণে অত্যন্ত নির্বিঘ্নে আওয়ামী লীগ 7ই জানুয়ারির নির্বাচনটা সম্পন্ন করে ফেলেছে। আর বিএনপির পক্ষ থেকে যে আশাটা করা হয়েছিল, মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস যেভাবে দৌড়ঝাঁপ করেছিল, ইভেন সর্বশেষ রাজনৈতিক দলগুলোকে এক টেবিলে বসে আলোচনা করার জন্য যে চিঠি দিয়েছিল সেই চিঠিরও কোনো মূল্যায়ন করা হয়নি। এমনকি এই ঘটনার আগেও আর একটা ঘটনা ঘটে গিয়েছিল, যে সেপ্টেম্বরে যখন দিল্লিতে আমেরিকা এবং ভারতের মধ্যকার যে 2+2 মন্ত্রিসভার বৈঠক হলো, সেখানেও ভারতের পক্ষ থেকে স্পষ্ট বলে দেওয়া হলো যে বাংলাদেশের নির্বাচন হবে সরকার যেভাবে চায়, জনগণ যেভাবে চায় সেভাবে হবে। অর্থাৎ তারা একটা শক্ত অবস্থান নিয়ে ফেললো। আর এই শক্ত অবস্থানটা নেওয়ার কারণে আমেরিকা কিছুটা পিছু হটে গেল। আর ওই পিছু হটে যাওয়ার পরেই পিটার হাস কিন্তু অনেকটাই গা ঢাকা দেওয়ার মতো দিয়ে ফেললেন। যে কথাটা ভারতের যে বিবেকানন্দ ফাউন্ডেশন থিঙ্ক ট্যাঙ্ক, সেই থিঙ্ক ট্যাঙ্কের অন্যতম ফেলো পিনাক রঞ্জন চক্রবর্তী, যিনি ঢাকায় হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করে গিয়েছেন, তিনি কিন্তু স্পষ্ট করে বলেছেন যে ভারতের শক্ত অবস্থানের কারণে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস গা ঢাকা দিতে বাধ্য হয়। এটাও তার জন্য একটি লজ্জাজনক অবস্থা। ফলে এতগুলো ঘটনার কারণে পিটার হাস যে পদত্যাগ করতে পারে, এটা মানুষের মধ্যে একটা বদ্ধমূল ধারণা হয়ে গেছে। এবং তিনি যে নাখোশ এই বিষয়টি তিনি তার কলিগদের সামনেও বা বিভিন্ন জায়গায় এটা প্রকাশ করেছেন, যে কারণে এখন মনে হচ্ছে যে তিনি তার পেশা পরিবর্তন করে অন্য জায়গায় চলে যাবেন, আর এই ডিপ্লোম্যাটিক পেশায় তিনি থাকছেন না। সর্বশেষ নির্বাচনের পরে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ সফর করে গেছেন। এই সফর করে যাওয়ার পরে তিনি ইন্টারভিউতে বলেছেন যে এখন কূটনৈতিক প্রভাব বলায় এই যে দুই সরকারের মধ্যে কাজ হবে, এটা একটি ডিপ্লোম্যাটিক প্রসেস উনি বলে গেছেন। এর আগে তিনি আরেকটা কথা বলেছেন আমেরিকাতে বসেই, বিশেষ করে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিক পয়েন্টে আমেরিকার কি অবস্থান হবে এই জায়গায়, সেখানে তিনি চীনকে প্রতিরোধ করার জন্য এই অঞ্চলে ভারতকেই সামনে গুরুত্ব দিচ্ছেন। তাহলে ভারতের চোখ দিয়ে যে তারা এখনো পর্যন্ত বাংলাদেশকে দেখে সেই প্রশ্নটাও এসেছিল সে সময়, কিন্তু তিনি বলে গেলেন যে ভারতের চোখ দিয়ে দেখে না। কিন্তু আসলে ভারতের চোখ দিয়েই আমেরিকা দেখে এখনো পর্যন্ত বাংলাদেশকে। এর পরিপ্রেক্ষিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, এই কর্তৃত্ববাদী শাসনকে উৎখাত করতে হলে নিজেদের পায়ে শক্তি অর্জন করে ঐক্যবদ্ধভাবে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে হবে।